ওয়েলকাম টু মিস্টার কেমিস্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। আজকে আমরা কি পড়ব? না, আজকে আমরা পড়ব পদার্থ কাকে বলে, পদার্থকে কত ভাগে ভাগ করা যেতে পারে, কোন কোন জিনিসের উপর ভিত্তি করে পদার্থকে ভাগ করা যায়, ফিজিক্যাল ক্লাসিফিকেশন কি, কেমিক্যাল ক্লাসিফিকেশন কি, ফিজিক্যাল ক্লাসিফিকেশনের রেসপেক্টে পদার্থকে কত ভাগে ভাগ করা যেতে পারে, কেমিক্যাল ক্লাসিফিকেশনের রেসপেক্টে পদার্থকে কত ভাগে ভাগ করা যেতে পারে, এগুলোই। শুরু করছি ডেফিনেশন অফ ম্যাটার, অর্থাৎ পদার্থ কাকে বলে। যা ইন্দ্রিয়গ্রাহ্য, যার ভর আছে এবং যা কিছুটা স্থান দখল করে থাকে তাকেই পদার্থ বলা হয়। উদাহরণ হিসাবে কি বলা যেতে পারে? উদাহরণ হিসাবে বলা যেতে পারে বই, খাতা, পেন, চেয়ার, টেবিল, সবই এক একটা পদার্থ। তারপরে বলছে ক্লাসিফিকেশন অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের শ্রেণীবিভাগ। পদার্থের শ্রেণীবিভাগ করা হয় মূলত দুভাবে। একটা হচ্ছে ফিজিক্যাল স্টেটের উপর নির্ভর করে, আর একটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনের উপর নির্ভর করে। তাহলে একটা ফিজিক্যাল স্টেটের উপর নির্ভর করে পদার্থের ক্লাসিফিকেশন, অর্থাৎ পদার্থের শ্রেণীবিভাগ করা হয়, আর একটা কেমিক্যাল কম্পোজিশন, অর্থাৎ রাসায়নিক উপাদান, এই রাসায়নিক উপাদানের উপর নির্ভর করে পদার্থের শ্রেণীবিভাগ করা হয়। আচ্ছা, ফিজিক্যাল স্টেট অর্থাৎ ভৌত অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়: সলিড, লিকুইড ও গ্যাস। এখন আমরা পড়ব সলিড কাকে বলে, লিকুইড কাকে বলে, গ্যাস কাকে বলে। দেখো, যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত হয়। আচ্ছা, কণা মানে কি? কণা মানে অ্যাটমও হতে পারে, আবার মলিকিউলও হতে পারে। অ্যাটম অর্থাৎ পরমাণু, মলিকিউল অর্থাৎ অণু। তাহলে কণা কি? কণা বলতে আমি বোঝাবো অণু ও পরমাণু উভয়কে। দেখো, সলিডের ক্ষেত্রে এই একটা অণু, এই একটা কণা, এগুলো খুব কাছাকাছি আছে। সেজন্য সলিডের ক্ষেত্রে কি বলতে পারি, যে সলিড অর্থাৎ কঠিন পদার্থ গঠনকারী কণাগুলি খুব কাছাকাছি আছে, অর্থাৎ ঘন সন্নিবিষ্ট আছে, একটা আরেকটার অনেক কাছাকাছি আছে। সেজন্য বলছি ক্লোজলি প্যাকড। এই যে কণাগুলো আছে, এই কণাগুলি ক্লোজলি প্যাকড টু ইচ আদার, অর্থাৎ ঘন সন্নিবিষ্ট আছে, ক্লোজলি প্যাকড টু ইচ আদার। আবার দেখো, লিকুইডটা এখন বলছি না, এখন বলছি গ্যাস। গ্যাসের ক্ষেত্রে দেখো, এইটা একটা কণা, এইটা একটা কণা, এইটা একটা কণা, এই কণাগুলো একটা আরেকটা থেকে দূরে আছে। তাহলে গ্যাসের ক্ষেত্রে এই যে পার্টিকেল অর্থাৎ কণাগুলো একটা আরেকটার থেকে অনেক দূরে থাকে, সেজন্য লিখছি ফার ফ্রম ইচ আদার। একটা কণা আর একটা কণার থেকে অনেক দূরে আছে। আর দেখো, লিকুইডের ক্ষেত্রে কি, সলিডের মতো এত কাছাকাছি নেই, আর গ্যাসের মতো এত দূরেও নেই, এই দুটোর মধ্যবর্তী অবস্থা। তাহলে আমি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়ে এভারেজ করে দিচ্ছি। সলিড প্লাস গ্যাস ডিভাইডেড বাই 2, এটা সমান কি? এটা সমান লিকুইড। ওকে, সলিডের উদাহরণ কি? বই, খাতা, চেয়ার, টেবিল। লিকুইডের উদাহরণ জল, কেরোসিন, ডিজেল, পেট্রোল। গ্যাসের উদাহরণ কি? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো? এরপরে পড়বো কঠিন, তরল ও গ্যাসের কিছু কিছু বৈশিষ্ট্য। কঠিন, তরল ও গ্যাসের কিছু কিছু বৈশিষ্ট্য দেখছি। কঠিন পদার্থ, তাহলে কঠিন পদার্থের কি হলো? ঘন সন্নিবিষ্ট থাকে কণাগুলি, তার মানে ক্লোজলি প্যাক থাকে, ক্লোজলি প্যাকড। 2 নম্বর কি বলছে? এদের নির্দিষ্ট আকার ও আয়তন আছে।
আকার ও আয়তন আছে। তরল পদার্থের ক্ষেত্রে কি? আমি বেশি লিখছি না বলে আমি এরকম করে লিখছি, সলিড প্লাস গ্যাস ডিভাইডেড বাই 2 একটা। 2 নম্বরে কি বলছি? তার মানে এই সলিড প্লাস গ্যাস ডিভাইডেড বাই 2 তার মানে কি না, সলিডের মতো অতটা ক্লোজলি প্যাকড নেই, আবার গ্যাসের মতো অতটা দূরেও নেই, এদের মধ্যবর্তী অবস্থা। এদের ক্ষেত্রে কি? এদের ক্ষেত্রে হচ্ছে তরলের ক্ষেত্রে নির্দিষ্ট আয়তন আছে, এদের ক্ষেত্রে আয়তনটা নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে, আকার নেই। আচ্ছা, এবার কিসের বলবো? গ্যাসের ক্ষেত্রে কি হবে? গ্যাসের ক্ষেত্রে কি হবে? গ্যাসের ক্ষেত্রে হচ্ছে কি ফার ফ্রম ইচ আদার। আর কি? এদের ক্ষেত্রে কি বলবো? এদের নির্দিষ্ট আকারও নেই, আবার আয়তনও নেই। নির্দিষ্ট আকার নেই, আয়তনও নেই। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। এবারে দেখো, এবারে বলছি আমি এখানে লিখছি কঠিন পদার্থ, এখানে লিখছি তরল, এখানে লিখছি গ্যাস। এবার আমি এখানে লিখছি যে উষ্ণতা ও চাপের পরিবর্তনের মাধ্যমে আমরা কঠিনকে তরলে, তরলকে গ্যাসে পরিবর্তন করতে পারি। তার মানে কি? পদার্থের অবস্থার পরিবর্তন। এটা কিরকম ভাবে হবে? দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। আমি একটা খুব বেসিক এক্সাম্পল নিচ্ছি। তরল, একটা আমাদের পরিচিত একটা তরলের নাম বলো। আমি এখানে লিখছি জল, খুব পরিচিত একটা তরল। জল তো তরলই। এবার আমি কি বলছি, জল যখন কঠিন হয় তখন তাকে কি বলে? বরফ বলে। এখানে লিখছি বরফ। জল যখন বাষ্প হয় তখন হয় জলীয় বাষ্প বলে, লিখছি জলীয় বাষ্প। তার মানে এই জলের গ্যাসীয় রূপ হচ্ছে কি জলীয় বাষ্প, জলের তরল রূপ হচ্ছে কি জল, আর জলের কঠিন রূপ হচ্ছে বরফ। এবার খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, একটা বরফকে যদি সূর্যের আলোতে রেখে দিই, তাহলে বরফটা গলতে শুরু করবে, তাহলে কঠিন থেকে আস্তে আস্তে তরলে হবে। তাহলে কি? তাহলে আমি বলতে পারি কি, কঠিন থেকে তরলে পরিণত হতে গেলে তাপ গ্রহণ করতে হয়। কঠিন পদার্থ তাপ গ্রহণ করলো, করে তরলে পরিণত হলো। বরফ, বরফ তাপ নিল সূর্য থেকে, নিয়ে কি হলো? জলে পরিণত হলো। তাহলে কঠিন থেকে তরলে আসতে গেলে তাপ গ্রহণ করতে হবে। তারপরে দেখো, তরল থেকে গ্যাস, আমি যদি বা জলকে উনানে দিয়ে আগুন দিই, তাহলে কি হবে? জলটা আস্তে 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 বাষ্প হবে। তাহলে তরল থেকে বাষ্প গ্যাস হতে গেলে কি হতে হবে? তাপ গ্রহণ করতে হবে। তরল তাপ গ্রহণ করলো, করে গ্যাস হলো। জল তাপ গ্রহণ করলো, করে জলীয় বাষ্প হলো।
আচ্ছা, এবার এর উল্টোটা খুব ভালো করে লক্ষ্য করো। এটা কি বললাম, এবার এর উল্টোটা বলবো। দেখো, জলীয় বাষ্প আছে, তাকে ঠান্ডা করলে কি হবে? জল হবে। তাহলে ঠান্ডা করা মানে কি? তাপ বর্জন করা। তাহলে মাইনাস তাপ লিখলাম। তারপরে দেখো, জল খুব ঠান্ডা হলে কি হয়? বরফে পরিণত হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তার মানে কি? জল তাপ বর্জন করে বরফে পরিণত হবে। ওকে। আচ্ছা দেখো, এখানে আমি লিখেছি উষ্ণতা ও চাপের পরিবর্তনের মাধ্যমে, কিন্তু দেখিয়েছি শুধুমাত্র উষ্ণতা। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে চাপের পরিবর্তনের মাধ্যমে কিভাবে পদার্থের অবস্থার পরিবর্তন হয় সেটা কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, এরপর আমরা পড়বো কেমিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ পদার্থের রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে পদার্থকে কত ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে প্রথমে লিখছি পদার্থ। পদার্থকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলবো মিশ্র পদার্থ, আর একটাকে বলবো বিশুদ্ধ পদার্থ। এই মিশ্র পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলবো সমসত্ব মিশ্রণ বা হোমোজেনিয়াস মিক্সচার, আর একটাকে বলবো অসমসত্ব বা হেটারোজেনিয়াস। বিশুদ্ধ পদার্থকে দুভাগে ভাগ করা হয়। একটাকে বলবো মৌলিক পদার্থ, আর একটাকে বলবো যৌগিক পদার্থ। ঠিক আছে, মিশ্র পদার্থ কাকে বলছে? না, মিশ্র পদার্থে দুই বা ততোধিক বস্তুকণা যে কোনো অনুপাতে মিশ্রিত অবস্থায় থাকে। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? চিনি আর জল মিশিয়ে দিলে শরবত তৈরি হয়, শরবত একটা মিশ্র পদার্থ। আচ্ছা, এই মিশ্র পদার্থকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, আর একটা অসমসত্ব মিশ্রণ। এই সমসত্ব মিশ্রণ কাকে বলে? দেখো, সমসত্ব মিশ্রণের প্রথমে আছে সম অর্থাৎ সমান। তাহলে এই প্রকার মিশ্রণের যে কোনো অংশের গঠন ও ধর্ম একই। তার মানে কি? তার মানে হচ্ছে আমি চিনি আর জল মিশিয়ে শরবত তৈরি করলাম, একটা বোতলে রাখলাম। এবার বোতলের ওপরের দিকে অংশে শরবতের চিনির পরিমাণ, শরবতের মিষ্টির পরিমাণ কি বেশি হবে? নিচের দিকে শরবতের মিষ্টির পরিমাণ কি কম হবে? না, নিশ্চয়ই সমস্ত বোতলের শরবতের মিষ্টির পরিমাণ একই হবে। তাহলে কি বললাম? যে বিভিন্ন অংশের গঠন ও ধর্ম একই। আচ্ছা, তারপরে বলছি এই প্রকার মিশ্রণে অর্থাৎ এই সমসত্ব মিশ্রণের যে কণাগুলি থাকে, এই মিশ্রণের যে উপাদান কণাগুলি, এগুলিকে খালি চোখে দেখা যায় না, এমনকি আণুবীক্ষণিক যন্ত্রেও দেখা যায় না। এতটা সুন্দরভাবে এরা একটা আরেকটার সঙ্গে ডিজলভ হয়ে যায়, একটা আরেকটার সঙ্গে মিশে যায়। তারপরে দেখো, অসমসত্ব মিশ্রণ কাদেরকে বলবো? অসমান অসমান, তার মানে এই প্রকার মিশ্রণে কি হয়? না, মিশ্রণের বিভিন্ন অংশের গঠন ও ধর্ম বিভিন্ন হয়। সাপোজ মনে করো যে আমি বালি নিলাম, এক মুঠো বালি আর এক মুঠো লোহার গুঁড়ো দুটোকে মিশিয়ে দিলাম, অথবা এক মুঠো বালি আর এক মুঠো চকের গুঁড়োকে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এক মুঠো আমি তুলে নিলাম, আমার বন্ধু আর এক মুঠো তুলে নিল। দেখো, দুজনের তো পরিমাণ একই, এক মুঠো এক মুঠো। কিন্তু আমার তার যতটা পরিমাণ বালির থাকবে আর যতটা পরিমাণে চকের গুঁড়ো থাকবে, নিশ্চয়ই আমার বন্ধু তার ক্ষেত্রে অতটা থাকবে না, আলাদা হবে। সেজন্য বলছে এই প্রকার মিশ্রণে অর্থাৎ অসমসত্ব মিশ্রণে, হেটারোজিনিয়াস মিক্সচারে বিভিন্ন অংশের গঠন ও ধর্ম বিভিন্ন হয়। ওকে। তারপরে বলছে বিশুদ্ধ পদার্থকে কত ভাগে ভাগ করা যেতে পারে? দুই ভাগে। একটা হচ্ছে কি মৌলিক পদার্থ,
আর একটা যৌগিক পদার্থ। বলছি মৌলিক পদার্থ কাকে বলবো? মৌলিক পদার্থে কেবলমাত্র এক এক ধরনের কণা দ্বারা গঠিত। মৌলিক পদার্থটা কি? কেবলমাত্র এক ধরনের কণা দ্বারা গঠিত। উদাহরণ হিসেবে আমি কি বলছি? এই অক্সিজেন অণুটি কি কি দিয়ে তৈরি? দুটো অক্সিজেন পরমাণু দিয়ে। তাহলে কি হলো? দেখো এই অক্সিজেন একই একই ধরনের, সেজন্য বলছে মৌলিক পদার্থ একই ধরনের কণা দিয়ে গঠিত। আর যৌগিক পদার্থ দুই বা ততোধিক কণা দিয়ে গঠিত। যেমন একটা যৌগিক পদার্থের উদাহরণ হচ্ছে জল। জল কি কি দিয়ে তৈরি? জল হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। দেখো হাইড্রোজেন আর অক্সিজেন নিশ্চয়ই আলাদা আলাদা কণা, সেজন্য বলছে দুই বা ততোধিক কণা নিয়ে গঠিত হচ্ছে যৌগিক পদার্থ, আর একই ধরনের কণা নিয়ে গঠিত হচ্ছে মৌলিক পদার্থ। ঠিক আছে?